I feel nauseous, believe me. Never had a lot of shit come easy. Had to work hard, struggle just to be me. Had to rise up just so they could see me. Did what I had to do just to feed me. And what was left over I put towards my dreaming. But the only thing in life that has meaning are the things you gotta work for, believe me. Take into your hands a plan. Your own hands can land your own brand. And damn, I feel like no one takes accountability. They want the credibility, convincingly unwilling to put in the fucking hours it takes to get some power. Don't be fucking sour. Take a cold shower. Scream until you're এটা আমাদের শরণখোলা উপজেলার ফেরিঘাট। সকাল এবং সন্ধ্যাবেলা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য অসংখ্য লোক এসে ভিড় করে। আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি শরণখোলার দর্শনীয় স্থানসমূহ। নদীর পাড়ে গড়া ভেরিবাঁধের উপর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বাইকে করে, সৌন্দর্য উপভোগ করতে করতে। হাতের বাম দিকে রয়েছে ডকইয়ার্ডের পাশ থেকে আমরা যাচ্ছি নদীর পাড়ের দিকে একেবারে, যেখানে রয়েছে রিভার ভিউ পার্ক। রিভার ভিউ পার্কে যেতে যেতে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য লোক, নারী পুরুষ নির্বিশেষে এসে আসছে দিকটাতে। এই রিভার ভিউ পার্কে একটু আকর্ষণীয় করার জন্য বোর্ডারগুলিকে রং করা হয়েছে। এগুলি সরকারি উদ্যোগেই করা হয়েছে। বেঞ্চি আছে বসার জন্য। বিভিন্ন সময় দূর দূরান্ত থেকে পরিবারের সদস্যদেরকে নিয়ে এখানে আসে। এখানে নানান রকম ছোট ছোট পসরা সাজিয়ে বসে আছে, খাবারের দোকান অথবা বিভিন্ন ধরনের সরঞ্জামাদি নিয়ে। এখানকার নির্মল হাওয়া, নদীর পাড়, নদীর ঢেউ সবগুলি মিলিয়ে একটা ভ্রমণ পিপাসুদের জন্য খুব মোহনীয় পরিবেশ তৈরি করে, যেটা উল্লেখযোগ্য বটে। এটা হচ্ছে বড়ই গাছ তলা মেইনলি। এই জায়গা আগে ভয় ছিল অনেক। শ্মশানঘাট মনে হয় সামনে, পেছনে। রিভার ভিউ পার্কের এদিক ওদিকটা মানে চারপাশটা দেখানোর পরে বা দেখে নেওয়ার পরে আমরা আবার রওনা দিই সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা ফেরিঘাটের উদ্দেশ্যে। সন্ধ্যার পর আবার আমরা জড়ো হই। এখানে বিশেষত খুলনা থেকে বেড়াতে আসা আমার ভাগ্না ভাগ্নীদেরকে নিয়ে আসি সন্ধ্যাবেলায়। তারা এরকম উন্মুক্ত মোহনীয় পরিবেশ বা কি বলা যায় পাগলা গায়ক কেমন, তাদের কিছু বিশেষ বিশেষ অংশ এখানে দেখাচ্ছি। সব দেখাতে গেলে একেবারে ভোর হয়ে যাবে এরকম একটা অবস্থা। আবার অনেকের বিরক্তির কারণ হতে পারে। বিশেষ বিশেষ অংশ দেখাচ্ছি। এই আসর, এখানকার গানের আসর শেষে আমরা আগামীকাল রওনা দেব, বিশেষ করে সুন্দরবনের ভেতরটা দেখার জন্য। বিশেষ করে টিকিট কত? 20 টাকা। এই আমার একটা টিকিট দেন, 10 টাকা পরে নিয়েন। তার মিষ্টি হাসি আমার খুব পছন্দ হয়ে গেছে, তাই কইলাম যে যাইবা নিয়ে আমাকে লগে। রাজি হয়ে গেল। সাথে সাথে নিয়ে আমরা আমাদের টিমের সঙ্গী কইরা রওনা দিলাম আমাদের সাথে।
এরপর আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম ভোলা নদীর পাড়ে। ভোলা নদীর পাড়ে এসে দেখি এদিকে বিশাল একটা ব্রিজ নদীর মাঝখানে দাঁড়াই আছে। ধীরে ধীরে রেলিং ধরে আমরা উপভোগ করলাম, দেখতে থাকলাম ভোলা নদীর চমৎকার দৃশ্য। এই দৃশ্য উপভোগ করার মতো না, বিশেষ করে যখন বড় বড় অফিসাররা আসেন অথবা বড় বড় ভিজিটররা আসেন বড় বড় বোটে করে, তখন এই ঘাট থেকে ওঠানামা করেন। আর এরই ফাঁকে নিজে কিছু সেলফি তুলে নিলাম, সেলফি মার্কা ভিডিও আর কি, যেটা দেখতে পাচ্ছেন। আগেও একবার এসেছি, এবারেও আসলাম। বুঝতে হয় ওই পাটটা হলো সুন্দরবন। আর এই যে এই অংশ, এটাও সুন্দরবন। আমরা সুন্দরবনের মধ্যেই আছি। হ্যাঁ, এটা হচ্ছে ভোলা নদী। এটা গিয়ে মিশেছে মোংলার সাথে। আর এই নদীতে কুমির আছে। যেহেতু ওরা ভয় পায়, এ কারণে দেখাতে পারছি না। যদি কখনো কোনো দিন ভয় কাটে, তাহলে হয়তো কোনো এক সময় দেখানো যাবে কুম্ভীর। অনেক বড় বড় গাছ, এই যে এগুলি দেখতে ভালো লাগে। হ্যাঁ, ওই যে বাংলাদেশ জিন্দাবাদ, সুন্দরবন জিন্দাবাদ, রয়্যাল বেঙ্গল টাইগার জিন্দাবাদ, সুন্দরবনের বান্দর জিন্দাবাদ। কি কি বলছি জানেন? সুন্দরবনের মধ্যে আমরা যেখানে গিয়েছিলাম, মেইনলি জায়গাটা হচ্ছে শরণখোলা ফরেস্ট রেঞ্জ অফিস। ফরেস্ট রেঞ্জ অফিসে আসলে দেখার মতো কিছু নাই। রেঞ্জ অফিসটাকে ঘুরে ফিরে আগে যেটুকু বলি, যে আগে এখানে নাকি হরিণ ছিল দর্শনার্থীদের জন্য। এখন সেই হরিণগুলি নাই। প্রায় 12-14 ফিট উঁচু যে ফেন্স স্টিলের, সেই ফেন্স ডিঙিয়ে বাঘ এসে হরিণগুলিকে নাকি নিয়ে যেত। এ কারণে হরিণগুলি মারা পড়েছে। এ কারণে আর আমরা হরিণ দেখতে পাই নাই। তারপরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে গাছপালা দেখে আমরা ট্রলারে করে, ইঞ্জিন বসানো নৌকা আর কি, সেগুলিতে করে আমরা ফরেস্ট রেঞ্জ অফিস শরণখোলা থেকে রওনা দেই বগি ফরেস্ট রেঞ্জ অফিসের দিকে। আমার ধারণা আসলে একই রকম, কিন্তু যে দুটো রেঞ্জ অফিসই তো ট্রলারে করে যেতে যেতে জঙ্গলের যে প্রকৃত চিত্র, সেটা প্রকৃত দৃশ্য বা যে একটা আমেজ, এটা উপভোগ করা যায়। কিন্তু জঙ্গলের ভেতরকার যে একেবারে গহীন জঙ্গল বলতে যেটা, সেটা আসলে এভাবে ট্রলারে করে উপভোগ করা যায় না। যেহেতু আমরা জঙ্গলের কাছে আমাদের বাড়ি, আমরা এটুকু আগে ছোটবেলায় গিয়েছি অনেকবার, এই কারণে জঙ্গল সম্পর্কে অল্প স্বল্প ধারণা আছে যে জঙ্গলের গহীন অরণ্যটা আসলে কেমন, প্রকৃতিটা, জঙ্গলের প্রকৃতি কেমন। তো যারা বাইরে থেকে আসে তাদেরকে এভাবে ট্রলারে করে বাইরে থেকে ঘুরিয়ে দেখানোর অতিরিক্ত আসলে দেখার সুযোগ নাই। তো আমরা এই ট্রলারে ঘুরতে ঘুরতে ছবি সেশন তোলা হচ্ছিল, তারপর হচ্ছে খুব ফান করছিলাম আমরা। তারপর কিছুক্ষণ পর পর এটা সেটা খাওয়া আর কি, এভাবে সময়গুলি পার হয়ে যাচ্ছিল। একই সাথে
নদী ভ্রমণ এবং জঙ্গল দেখাটা আমরা উপভোগ করছিলাম। হাই, বলো পরিচয় দাও। আমি আমি নাগিন মানুষ। গাছ, এই গাছটা অনেক বিশাল ভাবে ফেলছে। আসলে সত্যি কথা বলতে কি, আপনি যদি জঙ্গলে ঘুরতে আসেন আর এরকম ট্রলারে করে আপনি ঘুরেন, তাহলে কখনো আপনার মনে হবে যে আপনি ফটোগ্রাফার হয়ে যান, অথবা ভালো সাঁতারু, অথবা ভালো শিকারী। কারণ পানি দেখে মনে হবে যে লাফ দিয়ে পানিতে সাঁতরে এদিক ওদিক সাঁতরে যাই। আবার কখনো মনে হবে যে জঙ্গলের পাড়ে উঠে ঘন গভীর গহীনে চলে যায়, জঙ্গলের গহীনে দেখি ভিতরে কি আছে, ঘর বাড়ি বা অন্য কোনো কিছু, অথবা বাঘ হরিণ এরকম কিছু। এরকম একটা জাদুকরী জায়গা হচ্ছে এই জঙ্গল। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, তা হলো জঙ্গলের যে গাছের সারি এবং গ্রামের যে গাছের সারি দূর থেকে দেখতে কিন্তু একই রকম না। লোকালয়ের যে গ্রামীণ চিত্র আর জঙ্গলের গ্রামীণ চিত্রের মধ্যে পার্থক্য এটাই যে জঙ্গলের গাছগুলো দূর থেকে দেখবেন যে সবগুলো একই উচ্চতার, কিন্তু লোকালয়ের গ্রামগুলো মনে হবে কোথাও ঘন, কোথাও বেশি উঁচু, কোথাও নিচু, এরকম। জঙ্গলের ভেতর থেকে বাঘ বের হচ্ছে। এখন বাঘ, ওই যে বাঘ বের হয়ে আসছে। আরে বাবা রে, মাফ করেন এবারের মতো, ওই হরিণ সামনে আছে। Till they hear me now, I won't stop till I wear the crown. এই ফোন দাও না তুমি। আরে হবে হবে, নারকেল গাছে কেটে আগে উঠতে পারে। আরে কি অবস্থা, গাছ বান্ধব আমি একটা এমন ভাবে বইছে এ ফ্রেমেও ধরে না। সবার আগে ওই স্লো আচ্ছা, কিন্তু লং শট তো। আমারও কি ছবি
আজকে তো ফিট আগুন আগুন হয়ে যাবে, আবার দেখবো।